স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমি আড্ডাতে। আজকে আমাদের গেস্ট হয়ে এসছেন মিস্টার প্রণব রয়। উনি বেসিক্যালি একজন শিল্পী, যাকে আমরা বলি আর্টিস্ট, আর আমি সূর্য। প্রণবদা, ওভার টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সূর্য। তোমাদের এই জমিয়া আড্ডাতে আজ প্রথমবার এসে তোমাদের সাথে আড্ডা দিতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করছি আমাদের এই আড্ডাও তোমাদের শ্রোতাদের খুবই পছন্দ হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি মাত্রই তো আমরা সব থেকে বেশি আড্ডাবাজ। তো জমি আড্ডাটাতে দেখা যাক আজ আমাদের আড্ডাটা কিভাবে জমে ওঠে। আজকে আড্ডা মারতে মারতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একদম আপনার যে প্রফেশন, মানে পেন্টিং নিয়ে আমরা আজকে আড্ডা মারবো। বাহ, আসলে ছবি আঁকাটা আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি ছেলেদের কাছে অনেক সময় মানে বাড়ির আত্মীয় স্বজন, গুরুজন এবং মানে পাড়া প্রতিবেশীর কাছে এটা একটা অনেকটা চিন্তাভাবনা যে ছবি এঁকে সে তার প্রফেশন তৈরি করবে। কারণ বাঙালি মধ্যবিত্তরা ভাবে যে বাবা পড়াশোনা কর, তারপরে একটা ভালো কোনো চাকরি বাকরি কর। সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে তাও ছেলেমেয়েরা আজকে ভাবতে পারে, কারণ অনেক রকম উইংস খুলে গেছে। কিন্তু সেই সময় আমরা যারা সেই 80 দশক 90 দশকের মানুষজন, তো আমাদের কাছে উত্তর কলকাতার মধ্যবিত্ত বাঙালি ঘরের ছেলে মেয়েদের জন্য এটা একটা কিন্তু দুঃস্বপ্ন বলা যায়। তো সেই দুঃস্বপ্নটা দেখেছিলাম, কারণ আসলে ছবি আঁকা ছাড়া কিছুই পারতাম না। তো এইটা হচ্ছে ভালো বলেছেন, ছবি আঁকা ছাড়া আর কিছু পারতাম না। তো এইটাই আমাকে মনে হলো যে একটা তাগিদ, যে আচ্ছা ঠিক আছে, ছবি এঁকেই তাহলে কিছু একটা করতে হবে। তো ছবি এঁকে যে জীবন গড়তে পারবো বা ছবি এঁকে যে মানে গ্রাসাচ্ছাদন করতে পারবো সেরকম ভাবিনি। তো ছবি আঁকাটাই আঁকছি, ওটাই এঁকে যাব, এরকম ভাবনা চিন্তা থেকেই তো ধীরে ধীরে বড় হওয়া, ছবি আঁকার সাথেই বেড়ে ওঠা। এবং সেটা করতে করতে নিজেদের, আমি উত্তর কলকাতার একদম তেলেঙ্গা বাগানের ছেলে। তো আশপাশের নিজেদের পাড়া এবং আশপাশের পাড়াগুলিতে ছোটোবেলায় যেরকম বসে আঁকো প্রতিযোগিতা হয় তাতে অংশগ্রহণ করা, সেগুলো থেকে মানে পুরস্কার পাওয়া, তাতে একটা উৎসাহ। তো এবং সেইভাবে আস্তে আস্তে মনে হচ্ছে না তাহলে আমি কিছুটা হলেও লোকেরা ভালোবাসছে বা উৎসাহ দিচ্ছে, ওই করতে করতে আচ্ছা ঠিক আছে তাহলে আর্ট কলেজে ভর্তি হব। তো এইভাবে আস্তে আস্তে আর্ট কলেজে যাওয়া এবং আর্ট কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করে তারপরে প্রফেশনালি ছবি আঁকাটাকে নিয়ে তারপরে ভাবা আর কি। আচ্ছা প্রণবদা, আপনি একটা কথা বলুন আমাকে। আপনি একটা কথা বললেন যে বিভিন্ন ছবি আঁকার বিভিন্ন উইংস ওপেন হচ্ছে, মানে এটা কি আপনি অর্থনৈতিকভাবে উইংস বোঝাচ্ছেন, মানে ইকোনমিক উইংস? হ্যাঁ, আসলে আজকের দিনে যখন 2000 আমরা আসলে এমন একটা সময় দিয়ে আমরা দেখেছি, মানে আমরা সব রকমের মানে বৈদ্যুতিক জিনিসেরও যেরকম অগ্রগতি দেখেছি, সেরকম মানুষের প্রফেশনেরও অগ্রগতি এবং তাদের যে মানে স্ফিয়ারটা আরও বড় হয়ে যাওয়া সেটাও দেখেছি। মানে আমরা এরকমভাবে ভাবতে পারি যে বিফোর 2000, আফটার 2000 এরকমভাবে যদি ভাবা যায়। কারণ কি তারপরে আস্তে আস্তে হু হু করে যেন মানে এক একটা যুগ আর 12 বছরে শেষ হচ্ছে না, মানে যেন প্রতি 2 বছরও পারলে এক একটা যুগ শেষ হয়ে যাচ্ছে এবং নতুন জিনিস আসছে। যেমন আমরা একটা টাইমে লং প্লেইং রেকর্ড দেখেছি, ক্যাসেট দেখেছি, তারপরে সেখান থেকে ডিভিডি প্লেয়ার, সিডি, মানে ডিভিডি প্লেয়ার যেগুলো আমরা আগে সেই সিনেমাও দেখতাম এনে তা, এবং সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইলে আমরা ইউটিউব, লাইক স্টেজ, এই সমস্ত কিছুর মধ্যে মানে নিজেদেরকে কোথা থেকে কোথায়, মানে ওই জার্নিটা আমরা খুব লাকি। মানে সেই ঘোরানো ফোনও দেখেছি আমরা, সেইখান থেকে আজকে মোবাইলের মধ্যে সমস্ত, মানে যারা মোটামুটি ওই 1970 থেকে 80-র মধ্যে জন্মেছিল, একদমই তাই, মানে জন্মেছিলেন, তার প্রত্যেকেই ওই ফেসটা দিয়ে গেছে। হ্যাঁ, ওই জার্নিটা আমাদেরকে মানে কি বলবো, মানে যেন আমরা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে একটা হঠাৎ করে ধুম করে একটা আধুনিক যুগে, এখন তো আমাদেরকে নিজেদেরকেই খুব ব্যাকডেটেড মনে হয়, যে সামলাতে পারছি না আজকের দিনের মানে বাচ্চাদের সাথে। আপনার বক্তব্য হচ্ছে যে শিল্পটা যেটা ছিল বা পেন্টিং বা স্কাল্পচারে ধরে, যেহেতু আপনি বেসিক্যালি ছবি আঁকেন, তো সেই অনুযায়ী আমাদের তো একটা এই পডকাস্টে একটা নাম দেওয়া উচিত। তো সেই অনুযায়ী কি আমরা এটাকে শিল্প শক্তি বলে নামকরণ করতে পারি? হ্যাঁ, মানে পাওয়ার অফ, একদমই তাই। শিল্পের তো আলাদা একটা শক্তি আছেই, শিল্পের তো একটা ক্ষমতা আছেই। সেটা তো পিকাসো ওর গুয়ের্নিকাতে প্রমাণ করে গেছে।
তাই নাকি? যে যুদ্ধের এগেনস্টে সবচেয়ে বিখ্যাত ছবি হচ্ছে গুয়ের্নিকা, সাদা কালোয় আঁকা। আচ্ছা, ইন্টারেস্টিং। মানে গুয়ের্নিকাতে পিকাসো আঁকার পরে সৈন্যরা এসে জিজ্ঞেস করছে এটা কে এঁকেছে, উল্টে বলছে তোমরা এঁকেছো। আচ্ছা, কারণ কি, মানে পৃথিবী বিখ্যাত পিকাসোর বিখ্যাত ছবি গুয়ের্নিকা, সাদাই কালোয়, একটা প্রতিবাদের ছবি। তো শিল্প নিশ্চয়ই একটা প্রতিবাদের মাধ্যম। শিল্প অনেক কিছুরই মাধ্যম, তার মধ্যে প্রতিবাদের শিল্পের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। মানে আজকের দিনে শিল্প অনেক সময় ইতিহাসকেও মানে দেখায়। আমরা জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের স্কেচ যদি দেখি, সেখানে মানে আমরা যেটা দেখতে পাবো যে উনি হয়তো স্কেচ করছেন কিন্তু যেন সময়টাকে ধরে রেখেছেন। সেই সময় মানে সেই ডাস্টবিনের ধারে কঙ্কালসার দেহ নিয়ে মা তার বাচ্চা কুকুরের সাথে মানে খাবার শেয়ার করছে। তো এই দুর্ভিক্ষের ছবি যদি উনি না এঁকে যেতেন, আমরা তো চাক্ষুষ, কারণ সেই সময় তো মানে এরকম ছিল না যে বুম নিয়ে চলে গেল, ক্যামেরা নিয়ে চলে গেল, এতগুলো চ্যানেল, এরকম ছিল না। তো শিল্পের আর শিল্পীর দায়বদ্ধতা তো থাকেই দেশের প্রতি, সমাজের প্রতি। আজকে অমরেন্দ্রনাথ ঠাকুর যদি ভারত মাতা না আঁকতেন, আমরা তো ভারত মাতার মানে কল্পনাই করতাম। তার তো রূপ অমরেন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। যখন রবীন্দ্রনাথ বললেন যে বিদেশি জিনিস বর্জন হোক, স্বদেশি আন্দোলন স্টার্ট হলো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, রাখি বন্ধন উৎসব হচ্ছে, তখন ভারত মাতার একটা রূপ তো অমরেন্দ্রনাথ ঠাকুরের হাত দিয়েই বেরিয়েছিল। ঠিক কথা। আরেকটা কথা আমাকে বলুন, এই যে পেইন্টিং বা ছবি আঁকা, আগে যখন আপনি আঁকতেন এবং বর্তমান সময় যারা আঁকছে নতুন প্রজন্ম, এর মধ্যে কি কোনো তফাৎ দেখতে পান? শিল্প আজীবনই বহমান। মানে যেরকম শিল্পের মধ্যে একটা স্রোত আছে, এবং সেই স্রোতটা যে সবসময় এগিয়ে চলে তাও না, স্রোতটা আবার স্পাইরালও বটে। হিস্ট্রিও যেরকম ঘুরে ঘুরে আসে, শিল্পের মধ্যেও সেরকম। যেরকম আমরা ফ্যাশনের ক্ষেত্রেও দেখে থাকি, অনেক সময় দেখবেন যে যেটা ওল্ড ফ্যাশন হয়ে গেছিলো আবার বেশ কয়েক বছর পরে আবার সেটাই ফিরে ফিরে আসে। শিল্পের মধ্যেও সেরকম। মানুষের আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যদি একদম প্রাগৈতিহাসিক যুগে আলতামিরার গুহাতে স্পেনের আলতামিরা, সেইখানে আমরা যে বাইসনের ছবি দেখি, তার মধ্যে কি ফোর্স কম আছে? আজকের দিনে দাঁড়িয়েও একজন শিল্পী যদি ওই ফোর্সটাকে আনতে পারেন, আমরা বলবো দারুণ। আচ্ছা, তো সেই সময় গুহা মানবের হাতে আঁকা সেই বাইসনের ছবি তো আজকেও আমরা দেখে অ্যাপ্রিসিয়েট করছি। তো ফলে শিল্প তো মানে আমাকে নিজেকে শিল্পী কাছে হচ্ছে ভাষার আগেও এসছে ছবি আঁকা। নিজের মনের ভাবটা প্রকাশ করার জন্য শিল্পী কিন্তু কথা বলার থেকে আগে এই মাধ্যমটাকে বেছে নিচ্ছে, যে নিজের মনের ভাবটাকে বোঝানোর জন্য ছবিটা আঁকতে পারলে আমি আমার মনের ভাবটা আরেকজনকে বোঝাতে পারবো। সেই কারণে ওদের শিকারের দৃশ্য গুহার দেওয়ালে প্রচুর আছে, এবং সেই থেকে আমরা আজকের দিনেও দেখতে পারি যে সেই সময় মানুষের জীবন কীরম ছিল, সেই সময় হাতির চেহারা কীরম ছিল, বাইসনের চেহারা কীরম ছিল, তারা দলবদ্ধভাবে একসাথে কীভাবে আস্তে আস্তে শিকার করতো, এবং সেটা সেলিব্রেশনের উদ্দেশ্যেই হোক বা অন্য কোনো। আজকের দিনে তো আর ওদের কাছে পৌঁছানো যাবে না, কিন্তু দেখে যেন মনে হয় যে তারা সেরকমভাবে সারিবদ্ধভাবে আস্তে আস্তে মানুষ যে একজোট হতে শিখলো, যে আমি একা ততটা শক্তিশালী নয় যেটা যৌথভাবে, সেটাও যেন সেই গুহার দেওয়ালে আমরা তাকে দেখতে পাচ্ছি। যখন তারা ঘর বানাতেও শেখেনি, গুহাটাই তার কাছে একটা, এবং সেখানে সে মেটেরিয়াল হিসেবে কি খুঁজে পাচ্ছে। আজকের দিনে আমরা দোকানে গেলাম বা কোনো একটা অনলাইনে অর্ডার করলাম, বাড়িতে রং তুলি সব চলে এলো, তখন তো আর তাকে তো নিজের সমস্ত মিডিয়াম নিজেকে তৈরি করতে হচ্ছে। সেখানে পাথর গুঁড়ো করে পশুর চর্বি থেকে, সেখান থেকে বাইন্ডার সেটার সাথে মিশিয়ে গুহার দেওয়ালে লাগাচ্ছে। চারকোল আগুন আবিষ্কার হয়েছে, ফলে সেখান থেকে চারকোল নিয়ে গুহার দেওয়ালে ঘষছে, ফলে সে তার মিডিয়ামটাকেও বেছে নিচ্ছে। এবং মিডিয়াম বাসাটা তার মানে আপনি বলছেন এটা বহু বছর আগে, কয়েকশো বছর আগে, হ্যাঁ, কয়েক হাজার বছর। চারকোল খুব অ্যানশিয়েন্ট মিডিয়াম। আজকের দিনে দাঁড়িয়েও যে আমরা চারকোলে ছবি আঁকি, যেন মনে হয় সেই আমার ভেতরে সেই প্রাগৈতিহাসিক মানুষটার জিনের একটা অংশ তো রয়েছে, যেন আমি সেই লোকটাই। ইন্টারেস্টিং। তো আজকের দিনে দাঁড়িয়ে এখনকার যে ছবি হচ্ছে বা এখনকার যে ধরনের কাজ হচ্ছে, একটা সময় কি ছিল যে যোগাযোগ ব্যবস্থা যেহেতু অতটা সেরকম ছিল না, তো মানুষ বিভিন্ন পকেটে পকেটে কাজ করতো। মানে এই দেশে কাজ হচ্ছে, ওই দেশে কাজ হচ্ছে একই সময়। আমরা যদি ইতিহাসকে ওরকমভাবে দেখি, যে সময় ইউরোপে রেমব্রান্ড ছবি আঁকছেন, সে সময় কিন্তু আমাদের এখানে মুঘল মিনিয়েচার হচ্ছে। এবং রেমব্রান্ড এই জাহাজের মাধ্যমে যখন ব্যবসা চলতো, রেমব্রান্ড প্রচুর এরকম ছবি কালেক্ট করেছেন, এবং রেমব্রান্ড প্রায় 21-22খানা ছবি এঁকেছেন আমাদের মুঘল মিনিয়েচারের স্টাইলটাকে। মানে বাবর, আকবর, জাহাঙ্গীরের ছবি রেমব্রান্ডের ড্রয়িংয়ে পাওয়া যায়।
তো কোথায় রেমব্রান্ড ছিল আর কোথায় আমাদের এখানে মুঘল শাসন চলছে, ভাবলে অবাক লাগে। তো এখানে এক ধরনের স্টাইলে কাজ হচ্ছে, ওখানে ইউরোপে আরেক ধরনের স্টাইলে কাজ হচ্ছে। এখন কি হচ্ছে, এখন আমরা যেন গ্লোবাল ভিলেজে বাস করছি। পৃথিবীর কোন প্রান্তে কি হচ্ছে আমরা সবাই একটা আমার ঘরে বসে আমরা জানতে পাচ্ছি। ফলে আমরা আদান প্রদানও খুব সহজে হচ্ছে, জানতেও পাচ্ছি, এবং সেইখান থেকে নিজের কাজকে নিয়ে মানুষের ভাবনা চিন্তাও অনেক বড়োভাবে তারা এগোতে পারছে। আচ্ছা প্রণবদা, এ ধরুন আমি আপনার স্টুডিওতে গেছিলাম আড্ডা মারতে, এবার এখনকার দিনের যে স্টুডিও, আগেকার দিনেও মানে বলছি রেনেসা পিরিয়ড বা তার আগে বা পরবর্তীকালে তো অবভিয়াসলি এসেছিল, তখনই কই স্টুডিও কনসেপ্টেই কাজ হতো? হ্যাঁ, তখন স্টুডিও বলতে একটা ওয়ার্কশপের মতো ব্যাপারটা ছিল, এবং মানে খুব বড়োভাবে, তখন আর্ট কলেজ বলে সেরকম কিছু ছিল না। আচ্ছা। তখন মানে শিল্পীরা হয় চার্চের থেকে বা বড় রাজা বা সম্ভ্রান্ত পরিবারের মানুষজনদের থেকে যে অর্ডারগুলো পেত, অ্যাপ্রিসিয়েশন তো ওদের থেকেই পেতে হবে। তো সেই অর্ডারগুলো ও একা তো সামলাতে পারতো না, কারণ বড় বড় বিশাল স্পেকট্রামে কাজ হতো। তো তখন তাকে তার মানে সহযোগিতা করার জন্য নিজের অ্যাসিস্ট্যান্ট তৈরি করতে হতো, এবং তারাই হতো ওর ছাত্রছাত্রী। আচ্ছা। তো এবং মানে তারা তাদেরকেই শিখিয়ে পড়িয়ে নিয়ে ও কিন্তু নিজের একটা টিম বানাতো। তো এবং সেই টিম ওয়ার্কটাই হতো। কিন্তু যেহেতু ওর আজকের দিনে আমরা যেরকম কুমারটুলিতে দেখি যে কোনো একটা শিল্পীর ঘর থেকে একটা দুর্গা প্রতিমা বেরোচ্ছে, কিন্তু খড় বাঁধা থেকে শুরু করে চৌকাকা এবং সাজসজ্জা পুরোটাই যে উনি করছেন তা নয়, তাকে হেল্প করার জন্য কিন্তু শুরু থেকে শেষ অবধি প্রচুর মানুষ থাকছেন, কিন্তু ভাবনা চিন্তাটা ওনার, কাঠামোর প্ল্যানিংটা ওনার, এবং শেষে কীরকমভাবে উনি ভিজুয়ালাইজ করছেন, কিন্তু ওনাকে হেল্প করার জন্য প্রচুর মানুষজন থাকছেন, এবং ফাইনালি সিগনেচারটা ওনারই হচ্ছে। তো ইউরোপেও সেই সময়তে কিন্তু মানুষজনরা ওরকমভাবেই শিল্পীরা প্রচুর একটা টিম বানাতো এবং তাদেরকে নিয়ে কাজ করতো, এবং এইভাবেই গড়ে উঠতো ব্যাপারটা। আচ্ছা, তার মানে যে এটা একটা অনেকটা ওই ফ্যাক্টরি মডেলে চলে গেছে। পুরোটাই। আচ্ছা প্রণবদার একটা জিনিস বলুন, পেন্টিংয়ের সঙ্গে ব্রেনের তো একটা খুব ওতপ্রোতভাবে জড়িত। অবশ্যই। আপনি নিজের জীবনে কখনো সেরকম কোনো কিছু দেখেছেন? আমাদের আসলে মানে আমি বলছি ইন এ মেডিকেল সেন্স। হ্যাঁ, বা অ্যাজ এ থেরাপি। ব্যাপারটা এরকম হয়েছিল, আমাদের আমরা যেহেতু মানে শিল্পের ইতিহাস যদি দেখি, বিশেষ করে ইউরোপিয়ান হিস্ট্রি অফ আর্টেও যদি আমরা দেখি, ওখানে বিভিন্ন এক একটা সময় এক এক রকম ইজম এসছে, যে কিছু গ্রুপ অফ আর্টিস্ট মিলে একটা টাইমে এক ধরনের চিন্তাভাবনা করছে, তারা সেটা নিয়ে ম্যানিফেস্টো লিখছে, এবং তারা একটা নতুন স্টাইলকে সামনে নিয়ে আসছে এবং বলছে যে আগের থেকে ওরটা কেন আলাদা। এরকমভাবে বিভিন্ন রকম ইজম এসছে, ইমপ্রেশনিজম, রিয়ালিজম, কিউবিজম, আমরা যেগুলো যে আনি। তো সেরকম সুরিয়ালিজম বা সারিয়ালিজম যাই বলি সেরকম এসেছিল, এবং সেই সময় সালভাদর ডালি সারিয়ালিজম নিয়ে কাজ করেছেন। এবং সেই সময় কিন্তু মানে এই শিল্পীরা কী হতো, তারা ওখান ইউরোপের শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী এরা সবাই এক একটা জায়গায় জড়ো হতেন। তারা ভাবনার আদান প্রদান এবং চিন্তার আদান প্রদান এগুলো করতেন। ফলে কী হতো যে তাদের এক একজন আরেকজনকে ইন্সপায়ার করতো। সেই সময় চলে এসেছিলেন ফ্রয়েড। তো ফ্রয়েডের যে আমরা জানি যে চেতন, অবচেতন, সচেতন, এই যে চিন্তাভাবনাগুলো, এইটা কিন্তু এই যারা সুরিয়ালিজম নিয়ে কাজ করেছিলেন তাদেরকে ইন্সপায়ার করেছিল। ফলে ডালি বলতে চেয়েছিল যে উনি যেটা ছবিটা আঁকছেন ওটা কিন্তু স্বপ্নে পাওয়া ছবি। আচ্ছা। তো ফলে এই যে ফ্রয়েডের যে সূত্র থেকে আমরা যে কনসাস মাইন্ডেই পুরো ছবি আঁকছি তা না, ও বলছে যে আমি সাবকনসাস থেকেও আঁকছি। তো ফলে ওর ছবিতে আমরা একটা অদ্ভুত স্বপ্নের পরিমণ্ডল পেলাম, সেখানে যা খুশি তাই হতে পারে। মানে সেই সুযোগটা উনি সদ্ব্যবহার করলেন আর কি। হ্যাঁ, এটা তো গেলে একটা পোর্শন। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে আমি শুনেছি যে পেন্টিং করলে ব্রেনের উপর এতটাই এফেক্ট করে যে অনেক সময় নাকি এটা মেডিকেল অ্যাডভান্টেজেও ইউজ হয়। একদমই তাই। মানে এইটার কী হয় যে আর্ট থেরাপি আমরা যেটাকে বলি, সেটা কি একটা যে আমরা যেরকম সাউন্ড থেরাপিও হয় আমাদের, যে আমি হয়তো
একজন মানুষ, উনি ভালো গান গাইতেন, একটা টাইমে ওনার হয়তো কোনো একটা স্ট্রোক হলো বা কিছু হলো, সেখান থেকে উনি যে রিকভারি করবেন, সেখান থেকে হয়তো উনি স্পিচ থেরাপি করে আস্তে 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 সেই জায়গা থেকে আবার কিন্তু গানের জগতে ফিরে আসছেন, এরকমও উদাহরণ আমরা জানি। তো সেরকম ছবি আঁকার ক্ষেত্রেও যে মানে একজন মানুষ, তিনি হয়তো ছবি আঁকেন না, কিন্তু তার ব্রেনের বিভিন্ন অংশ কাজ করছে না, তো সেই জায়গায় তাকে যদি আমরা তখন ছবি আঁকার জগতের মধ্যে ঢোকাই, যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বয়স্ক হয়ে গেলে তার তখন যে নার্ভাস সিস্টেমে প্রবলেম আসে, অ্যালজাইমার আসে, অনেক কিছু আসে, বা আমাদের নার্ভের ওপরে কন্ট্রোলটা আস্তে আস্তে কমে যায়, তখন যদি তাদেরকে আমরা ছবি আঁকার মাধ্যম দিয়ে কিন্তু তাকে আবার তার নার্ভগুলোকে আবার মানে নতুন জীবন আনতে পারা যায়। আচ্ছা, এইটা এখন কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। তার মানে আপনি বলছেন মানে মেন্টাল হেলথ বলতে যেটা আমরা বুঝি, সেইটার মধ্যে একজন পেন্টারের অবদান অনস্বীকার্য। হ্যাঁ, মানে আর পাঁচটা সাধারণ মানুষ যখন মানে বিভিন্ন তার স্ট্রেস, অ্যাংজাইটি, আজকের দিনে তো এটা অনেক বেশি, তো সেই জায়গা থেকে শিল্পীরা কিন্তু সমাজকে এই রকমভাবে মানে আমার কাজ যেরকম, মানে সমাজ বলতে আমার চারপাশের সমাজে আমার কাজ যেরকম, আমি আমার চারপাশে যত সিনিয়র মানুষজন আছে তাদেরকে নিয়ে আমি ক্লাস করাই, আমার মনে হয় যে আমি যেন একটা সমাজকে কিছু ফিরিয়ে দিচ্ছি। এবং আমার কাছে যে মানুষরা আসছেন ছবি আঁকছেন, তাদের ক্ষেত্রে অনেক রকম ট্রেস থাকে। কেউ হয়তো তাদের কর্মজগতের জন্য ট্রেস, কেউ হয়তো তাদের সংসার নিয়ে ট্রেসের মধ্যে আছেন, কেউ হয়তো তাদের কোনো রিলেশনশিপ নিয়ে ট্রেসের মধ্যে আছেন, কেউ হয়তো তার সন্তান অনেক দূরে, উনি এখানে একলা আছেন, ওই ট্রেস। তো সেইগুলোকে কাটানোর জন্য শুধু তো মানে মানুষ কত আর রেস্টুরেন্টে গিয়ে কফি খাবে, ঠিক, তো সেইখান থেকে তার নিজের মানসিক যে ইমব্যালেন্সনেস, সেইটাকে চেঞ্জ করার জন্য কিন্তু ছবি আঁকাটা খুব ভালো মাধ্যম। তো তারা যখন ছবি আঁকতে বসেন, শুরু করেন, প্রথম দিকে কিন্তু যে ছটপট ব্যাপারটা থাকে, ধৈর্যচ্যুতি ঘটে, আস্তে আস্তে যখন শুরু করতে করতে কিছুক্ষণ পরে কিন্তু তারা আস্তে আস্তে ছবিটা যেন সেই ধ্যান করার মতো ছবির মধ্যে ঢুকে গেলেন। এবং 2 ঘন্টা পরে উনি যখন দেখলেন যে আমি কিছু একটা তৈরি করেছি, এবং উনি বলছেন যে শুধু আমি যে কিছু একটা বানালাম তাই নয়, রং তুলি দিয়ে, আমার কিন্তু এইটুকুনি সময় আমি ভুলে গেলাম আমার বাকি চিন্তাগুলিকে, আমি আমার ছবিটাতে কনসেন্ট্রেট করলাম। ফলে কী হলো, ওই যে ওনার ট্রেসটাকে আমি কাটিয়ে দিতে পারলাম, এটাই আমার কাছে মনে হয় আমি সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারছি। আচ্ছা, আরেকটা কথা বলুন, যে ডিমনেশিয়া, পেন্টিংয়ে কি ডিমনেশিয়া পুরোপুরি সুস্থ, মানে ঠিক না হলেও, পুরোপুরি না হলেও অনেকটা সারে? আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যেটা আপনি নিজের চোখে দেখেছেন, যে কোনো মেডিকেল প্রবলেম ছিল যেটা ছবি আঁকতে আঁকতে মানে কিছুটা হলো ঠিক হয়ে গেছে, বা আপনি পরে জেনেছেন ওনার ছিল, পরে দেখলেন? হ্যাঁ, এরকম আমার একজন স্টুডেন্ট, উনি বললেন যে ওনার এক আত্মীয়া আমার কাছে ভর্তি হতে চান, ওনার বয়স তখনই প্রায় 70 ছুঁই। তো আচ্ছা, উনি আমার কাছে ভর্তি হলেন, তো কারণ ওনার মেয়ে তখন বিদেশ থেকে এসছেন, যে মাকে ভর্তি করবেন আমার কাছে, তো উনি ভর্তি হলেন। এবং ছবি আঁকতে আঁকতে আস্তে 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 ওনার সাথে, কারণ একজন বয়স্ক মানুষ যখন ছবি আঁকতে আসেন বা যে কোনো জায়গাতেই নতুন করে যান, ওনার তো কিছুটা সংকোচ বোধ, সমস্ত কিছুই, একটা নতুন জায়গায় যাচ্ছেন, সেই পারিপার্শ্বিক, এবং আমাকেও উনি চিনছেন, তো সেই সব কাটিয়ে উঠে যখন উনি বেশ কিছুদিন ছবি আঁকতে আঁকতে একটা বেশ আমার সাথেও ওনার সহজ হয়ে উঠেছেন, সেই সময় উনি বলছেন, স্যার জানেন এই ছবি আঁকাটা আমাকে একটা নতুন জীবন দিল। আমি বললাম, তাই? আমি তো জানতাম না, আমি তো সবাইকে যেরকম ক্লাসে শেখাচ্ছি আপনাকেও শেখাচ্ছি। বলে, না স্যার, আমার এরকম অবস্থা হয়েছিল যে আমার ওসিডি ছিল এবং আরও অন্যান্য রোগ ছিল। আমার তো হাজব্যান্ড মারা গেছিলেন, আমার মেয়ে বিদেশে থাকে, তো আমার মেয়ে ভেবেই ছিল যে আমাকে এরপরে, ওর মেয়েও তখন বলল যে অ্যাসাইলামে দেওয়ার কথা ভাবছিল, এরকম জায়গায় পৌঁছে গেছিল। তো সেই জায়গা থেকে আপনি যেন আমাকে নতুন জীবন দিয়েছেন, এটা আমাকে মানে উনি আমাকে বলছে, স্যার আপনি যদি আমার থেকে বয়সে বড় হতেন আপনাকে প্রণাম করতাম। এইটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড় একটা আশীর্বাদ, অনেক বড় প্রাপ্তি।
ছবি এঁকে জীবনে আর কিছু না হোক, এই মানুষের আশীর্বাদগুলো আজকে আমাকে কিন্তু ভীষণ ভীষণ মানে ইন্সপায়ার করে আরও কিছু মানুষকে যদি আমি সেই সাহায্যটা করতে পারি। আচ্ছা প্রণবদা, আর্ট মানে এনি ফর্ম অফ স্কাল্পচারও হতে পারে, আপনার পেন্টিংও হতে পারে, এটা কি শুধু একটা ডেকোরেশন না ইট ইজ এ মোড অফ ইনভেস্টমেন্ট অলসো? আর্টটা কিন্তু জবে থেকে ইকোনমি সাথে মানুষের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেল, তবে থেকেই আমরা আজীবনই দেখেছি যে আমাদের এখানেও ভারতবর্ষেও যে আমরা নবরত্ন সভা বলতাম, তো সেখানেই আমরা কি দেখতাম যে একজন রাজা থাকবে, তার সভাসদ থাকবে এবং ওনার একজন সভাকবি থাকবে, সভাশিল্পী থাকবে। তার মানে রাজা উজিররাই কিন্তু শিল্পী কবি এদেরকে পেট্রোনাইজ করে থাকেন, বিদেশেও তাই আজীবনই। এবং শুধু ইকোনমি ছাড়া একটা লোক ছবি আঁকবে তাহলে তাকে তো কেউ পেছন থেকে পেট্রোনাইজ করছে আজীবনই। এবং যত পৃথিবীতে যত রকম যা সুন্দর জিনিস হয়ে উঠেছে তো শিল্পীদেরই কীর্তি, তো তাদেরকে নিশ্চয়ই এক্স্যাক্টলি মানে আমাদের এখানেও যত ভালো ভালো মন্দির তৈরি হয়েছে বা অন্যান্য স্থাপত্য তৈরি হয়েছে, বিদেশেও তাই, মূর্তি সমস্ত কিছুই, পেন্টিং সমস্ত কিছুই কিন্তু মানে ইকোনমির সাথেই জড়িত। তো সেটা এখনও মানুষ যারা ছবি আঁকা ভালোবাসেন তারা কিন্তু এখনও বিভিন্ন জায়গা থেকে ছবি কালেক্ট করেন, গ্যালারি থেকে ছবি কালেক্ট করেন বা অনলাইনেও ছবি দেখে ছবি কালেক্ট করেন। এটা চলে আসছে পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে এবং বিশ্বে। এবং এটা একটা মানুষের ক্ষেত্রে এরকমও দাঁড়িয়েছে যে এটা একটা স্ট্যাটাসও মেনটেনও করে মানুষের, মানে যারা ছবি কালেক্ট করে সে হয়তো ছবি একটা কিনে বাড়িতে রাখলো, এনে তারপরে বন্ধু বান্ধবদের চায়ের জন্য নেমন্তন্ন করে ডেকে বলো দেখো আমি এটা কিনেছি। মানে এটাও তার একটা নিজের স্ট্যাটাস মেনটেন করার জায়গাতেও পৌঁছে গেছে। এমনিতে আর্ট অ্যাপ্রিসিয়েশন করার জন্য হয় অনেক সময়, অনেকে স্ট্যাটাস মেনটেন করার জন্য, যে আমি একটা দামি গাড়ি কিনেছির মতোই আমি একটা দেখো হুসেন কিনেছি। আচ্ছা, ব্যাপারটা এইভাবে এসছে যে আমার কাছে হুসেন আছে দুটো, আমার কাছে একটা পিকাসো আছে। কারণ আমার কাছে একটা পিকাসো আছে মানে আমার সেই অর্থমূল্য দিয়ে আমি একটা আর্টকে আমার করায়ত্ত করেছি, ওই রকম ব্যাপার। মোটামুটি এই যে যাদের নাম বলছেন এনাদের ছবির দামগুলো কিরকম হয়? চক্ষু চড়ক গাছ হওয়ার মতো অবস্থা। মানে আমি যদি দু একটা বলি, মানে প্রচুর আছে। যেরকম 2017 সালেই লিওনার্দো দা ভিঞ্চির একটা ছবি নিলাম থেকে বিক্রি হয়ে কিনলেন $450 মিলিয়ন। মানে $450 মিলিয়ন, মানে তো হিউজ। একদমই তাই। আমরা যেটা জানি যে লুভার মিউজিয়াম, সেই লুভার মিউজিয়াম কিন্তু এখন আমাদের দুবাইতে তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা শুনেছি। এবং ওদের কালেকশানে এই সালভাডোর মুন্ডি পেন্টিংটার নাম, আচ্ছা, জেসাসের মতো একজন দাড়িওয়ালা মানুষ, তার হাতে একটা গ্লোবের মতো রয়েছে, একটু ট্রান্সপারেন্ট, সেমি ট্রান্সপারেন্ট গ্লোবের মতো। তো এই ছবিটা বহু বছর পরে পাওয়া যায় এবং এই ছবিটা $450 মিলিয়নে বিক্রি হয়েছে। এছাড়া পাবলো পিকাসো 2015-তে $180 মিলিয়ন বিক্রি হয়েছে। এরকম মদিগ্লানি, বেকন, মনের, এদের ছবি 15, 13, 19 এরকম চলেই যাচ্ছে। মানে কোনোটা 170, কোনোটা 142, 110 এরকম মিলিয়ন ডলারে বিক্রি, এক একটা ছবি মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে। আমাদের ভারতবর্ষের কি অবস্থা? আমাদের ভারতবর্ষ পিছিয়ে নেই। মানে আমরা যেটা অনেক সময় ভাবি যে আমাদের যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন, যারা স্বাধীনতার পরবর্তীকালে যাদের ছবি বা স্বাধীনতার সময় থেকেও, যে এরা তো আজকে রবীন্দ্রনাথ, যামিনী রায়, রাজা রবি বর্মা, এরা তো ছিলেনই। এদের ছবি এখন জাতীয় সম্পদ হিসাবে পরিগণিত। যেরকম বোম্বে গ্রুপের ছিলেন S.H. রাজা, ওনার ছবি 2010-এ 16 কোটি টাকায় বিক্রি হচ্ছে, একটা ছবি 16 কোটি টাকা। তায়েব মেহতা, ওনার একটা ছবি প্রায় 20 কোটি টাকায় বিক্রি হয়েছে 2005 সালে। F.N. সুজা, ওনার একটা ছবি 34 কোটি টাকায় বিক্রি হয়েছে 2015 সালে। তো এই যে বিক্রি, যিনি কিনেছেন তিনি যখন পরবর্তীকালে ইচ্ছা করেন তবে বিক্রিও করতে পারেন। হ্যাঁ, ওনার যদি মনে হয়, যেরকম হুসেনের একটা ছবি
2008 এরকম 12 কোটি টাকায় বিক্রি হয়েছে, অমৃতা সাইকেলের ছবি বিক্রি হয়েছে। তো এরকম যারা ছবি কেনেন, আমরা যেরকম শেয়ার কিনি অনেকটা ধরুন ওই রকম, যে আজকে আমি একটা ছবি এই দামে কিনে রাখলাম, সেইটা আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, বা আমার পরবর্তী জেনারেশনও যদি এটা বিক্রি করে, এর মানে 3 গুণ 4 গুণ 10 গুণ দামও পেতে পারবে। তো এইভাবে কিন্তু ছবির একটা ভ্যালু বাড়তে থাকে। কিন্তু কলকাতা কি মানে অ্যাজ সাচ সেরকমভাবে ছবি কেনা বেচা হয়? কলকাতায় একটা টাইমে ভীষণভাবে হচ্ছিল, তারপরে তো মন্দার মার্কেট, 2007-08 যে মন্দার মার্কেট, সেটা সমগ্র পৃথিবীতে যেরকম প্রভাব ফেলেছে, 2008-এর ডিপ্রেশন, রিসেশন যেটা হয়েছিল, রিসেশনটা, সেটা আমাদের ভারতবর্ষ এবং কলকাতাকেও এফেক্ট করেছে। এবং তার পরবর্তীকালে আসলে শিল্পীও তো, আপনি বলুন যে আগে যে আমরা শিল্পীদের মধ্যে যে একটা সাধনা দেখতে পেতাম এবং যে তাদের মধ্যে যে ডেডিকেশন ছিল, এখন আজকালকার দিনে শিল্পীরা খুব তাড়াতাড়ি নাম করতে চাইছেন, মানে ইমপেশেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে, যারা একসময় সাধনা করে গেছেন, বিক্রি করব বলে ভাবেননি, তাদের ছবি কিন্তু মানে আপনি বললে বিশ্বাস করবেন না, হয়তো গণেশ পাইন, ওনার ছবির প্রদর্শনী হয়েছে তখন ওনার 60 বছর বয়স। তাহলে গণেশ পাইনের জীবনে, সারা জীবনে সাধনার ফল আমরা দেখতে পাচ্ছি সেই সময়। মানে মোটামুটি 15 থেকে ছবি আঁকা শুরু করে, মানে 45 বছর লেগেছে তাহলে ওনার সাধনা। তো গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, গণেশ আলুই, এখনও উনি আমাদের সাথে মধ্যে আছেন, যোগেন চৌধুরী, এই মানুষগুলোর আজকে আপনি বয়স ভাবুন, তাহলে তার পরবর্তীকালে কটা শিল্পীর নাম আমরা সেরকমভাবে বলতে পারছি, তাই না? তো সেই জায়গা থেকে হ্যাঁ, এই সময়ের মধ্যেও বেশ কিছু শিল্পী এসছেন, কিন্তু তারা হয়তো এখন কলকাতায় বাস করেন না, তারা কেউ দিল্লি চলে গেছেন, কেউ বোম্বে চলে গেছেন, কেউ বিদেশে থাকেন। তো কলকাতায় বাস করছেন এরকম শিল্পী খুব কমে আসছে আস্তে আস্তে। আচ্ছা, কারণ তাদেরকে নিজের কাজের জন্যই, কাজের তাগিদেই তাকে হয়তো বেরোতে হচ্ছে। অনেক সময় আমরা দেখি যে একজন শিল্পী মানে প্রথম জীবনে হয়তো শিল্প চর্চা করতেন, আর্ট কলেজে ভর্তি হয়েছেন, 5 বছর 3 বছর 5 বছর কোর্স হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে উনি শিল্পচর্চা ছেড়ে চাকরিতে ঢুকে যান। এটার কারণ কি? আসলে আমাদের তো যে আমাদের আর্ট কলেজগুলোতে যেটা শেখানো হয়, সেখানে কিন্তু শুধু ছবি আঁকা নয়, মানে আর্ট অ্যান্ড ক্রাফট সমস্ত কিছুই শেখানো হয়। এবং সেখানে কিন্তু মানে চারু এবং কারু দুরকম জিনিসই শেখানো হয়। ফলে এই আমাদের শিল্পীদের মধ্যে যারা শুধু পেন্টিংই করবো এরকমও কিছু মানুষ যেরকম আছেন, কিছু মানুষজন কিন্তু বিভিন্ন ধরুন ফ্যাশনে ঢুকে যাচ্ছেন, টেক্সটাইলে ঢুকে যাচ্ছেন, ইন্টেরিয়ারে ঢুকে যাচ্ছেন, এই যে সিনেমার সেট তৈরি হচ্ছে, এখানেও প্রচুর শিল্পীরা থাকছেন। তো কিছু মানুষজন যেরকম মিউজিয়ামে জয়েন করছেন, যেখানে পুরনো ছবিকে মানে কি বলবো, ওই ছবিগুলোকে যে নতুন করে রেস্টোর করা, সেই দিকেও চলে যাচ্ছেন। আচ্ছা, কিছু মানুষ একাডেমিক দিকে যাচ্ছেন, যে আর্ট কলেজের প্রফেসর হচ্ছেন। ফলে ওটাও তো একটা চাকরি, কিন্তু শিল্প নিয়েই চাকরি। এইভাবে কিন্তু তাদের প্রফেশনগুলো ভেঙে গেলেও, আর যারা ভাবছেন যে না আমি শুধু ছবি আঁকবো, কোনো কিছুতে চাকরি বাকরি করবো না, শুধু শিল্পের সাধনাই করে যাব, এরকম মানুষজনও আছেন, যেরকম আমি। এইবার আসা যাক দুর্গাপুজোকে নিয়ে। হ্যাঁ, দুর্গাপুজো সম্বন্ধে মানে আপনার কি মনে হয়, এটা ধর্ম না একটা শিল্প? আমাদের কলকাতায় এখন দুর্গাপুজোর যেটা দাঁড়িয়েছে, সেটা কিন্তু শুধু ধর্মাচরণ নয়। আচ্ছা, এটা এখন একটা শিল্পের উৎসব, যে কারণে ইউনেস্কো আমাদের কলকাতার দুর্গাপুজোকে সেই সম্মানটা দিয়েছে। এটা একটা এত বড় শিল্প নিয়ে উৎসব সারা পৃথিবীতেই আর হয় বলে আমার জানা নেই, এবং এতগুলো দিন ধরে। এবং মানুষ আস্তে আস্তে, আমাদের কলকাতার মানুষরা বা বাংলার মানুষরা তো আমরা জানতামই, সারা পৃথিবীর মানুষও আস্তে আস্তে কিন্তু জানছেন, এবং তারাও ছুটে আসছেন যে এখানে কি হয় সেটা দেখার জন্য। আমাদের এখন কলকাতায় যেটা হয়, যে প্রচুর মানুষজন যারা প্রদর্শনী কক্ষে গিয়ে ছবি দেখেন না, বা
শিল্পীরা বুদ্ধি করে বলা যায় যে ছবিকে তাদের সামনে নিয়ে এসছেন বা তাদের কাজকে মানুষের সামনে নিয়ে এসছেন, যে প্রদর্শনী কক্ষ লাগবে না, আমি তোমাকে দুর্গাপুজোর প্যান্ডেল দেখাবো, আমার কাজ দেখাবো। তো মানুষ এখন আর প্রদর্শনী কক্ষে না গিয়ে প্যান্ডেল দেখছে, কিন্তু আসলে সেই শিল্পীর কাজটাই সেখানে অ্যাপ্রিসিয়েট হচ্ছে। তো সেখানে শিল্পীরা তাদের নিজেদের কাজকর্ম দেখাচ্ছেন এবং মানুষ মানে শহর গ্রাম গঞ্জ নির্বিশেষে দেশ বিদেশ এখানে আসছে, এবং এটা একটা অনেক বেশি ধর্ম আচরণের থেকেও একটা মহান কার্নিভালে পরিণত হচ্ছে এবং শিল্পের কার্নিভাল তৈরি হচ্ছে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি, মানে আগে আপনাদের সমাজে পরিমাণ লোক, যে সংখ্যক বাঙালিরা ছবি আঁকার দিকে যেত, আস্তে আস্তে ট্রেন্ডটা অনেকটা কমে যাচ্ছে। এর কারণটা কি মনে হয়? বাঙালির ব্যাপারটা হচ্ছে যে বাঙালির ছবি আঁকার এখনও আর্ট কলেজগুলোতে যথেষ্ট কম্পিটিশান নিয়েই প্রতি বছর ভর্তি হচ্ছে ছেলেমেয়েরা। আমাদের এতগুলো আর্ট কলেজ রয়েছে এবং সেখানে যথেষ্ট মানুষের ছেলে মেয়েদের উৎসাহ রয়েছে। আসলে কি এক একটা এরকম তো ট্রেন্ড আসে যে মাধ্যমিক পড়বো, উচ্চ মাধ্যমিক পড়বো, তারপরে আমি হয় ডাক্তারি পড়বো, নয় ইঞ্জিনিয়ারিং পড়বো, নয় MBA পড়বো, এইগুলো যেরকম। এছাড়া আরও অনেক কোর্স তৈরি হয়েছে। ছেলেমেয়েরা এখন যেরকম ট্র্যাডিশনাল যে ছবি আঁকা চর্চা বা শিক্ষা নিচ্ছে, পাশাপাশি কিন্তু ডিজিটালিও তারা নিজেদেরকে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছে, যেখানে মাল্টিমিডিয়া বা অন্যান্য জিনিসগুলো, এখন তো AI চলে আসছে আস্তে আস্তে। এবং কিন্তু এই এআইটাকেও তো চালাতে হবে। আগে মানে এই যে আমাদের যে সিনেমাতে যে আমরা কাজগুলো দেখি, যেগুলো মানে সিনেমার পোস্টার যেগুলো ছিল, পোস্টার শুধু নয়, সিনেমার যে কাজগুলো যেগুলো 300 কোটি 400 কোটির যে সিনেমাগুলো, যেখানে স্পেশাল এফেক্ট হচ্ছে, সেগুলো কিন্তু দেখা যাবে যে পেছনে আর্ট কলেজের ছেলেমেয়েরা রয়েছে। এবং এই যে যত সেট ডিজাইনিং এবং যত যে এই যে জুয়েলারি তৈরি, ফ্যাশন, সমস্ত কিছুর মধ্যে কিন্তু আর্ট কলেজের ছেলেমেয়েরাই রয়েছে। এবং এখানে অনেক মানে এমনকি বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, যেখানে তাদেরকে রাখা হচ্ছে যে একটা ভালো কার ডিজাইন বা জুতোর ডিজাইন, সেখানেও কিন্তু ছেলে মেয়েদের দরকার হচ্ছে। এবং একটা যে যখন আর্কিটেকচার নিয়েও একটা ছেলে মেয়ে পড়ছে, সেখানেও কিন্তু তার মধ্যে এস্থেটিক কোয়ালিটি ঢোকানোর জন্য বা ইন্টেরিয়ার এক্সটেরিয়ার সমস্ত কিছুর জন্য কিন্তু সেই ছেলে মেয়েদের দরকার পড়ছে। ফলে এখন যে ছবি আঁকাতে একটা সময় ছিল যে তুমি খেতে পাবে কি, যে বাড়ির লোকেদের প্রশ্ন ছিল, এখন কিন্তু যেটা আমাদের ছোটবেলায় ছিল, এখন কিন্তু ও আচ্ছা তুমি ছবি আঁকছো, বা খুব ভালো, তাহলে তো তুমি ভালো ক্রিয়েটিভ দিকেই যাচ্ছ। তো এইটা কিন্তু মানুষ, এই আমার মনে হয় যে এই শোনাটা বন্ধ করে দিয়েছে। বাঙালি মধ্যবিত্ত ছেলেরা এখন স্বপ্ন দেখে যে ছবি এঁকে আমি রোজগার করতে পারবো এবং যথেষ্ট ভালোভাবে করতে পারবো। ছবি আঁকার ভবিষ্যৎ নিয়ে যদি জিজ্ঞেস করি, সেখানে আপনার মতামত কী হবে? আজকের দিনে ছবি আঁকার ভবিষ্যৎ খুব ভালো, কারণ মানুষের হাতে যেহেতু ইন্টারনেট রয়েছে, আজকে সেই ইন্টারনেটের জন্য একটা ছেলে বা মেয়ে তাকে যে খুব কষ্ট করে গ্যালারি ভাড়া করে, ছবি আঁকাটা তার সাধনা, কিন্তু তারপরে যে মানুষের কাছে নিজের আঁকাটাকে যে উপস্থাপনের জন্য আগে কী হতো যে গ্যালারির দরজায় দরজায় ঘোরো, গ্যালারি যদি একটু ঘাড়ঘুরি দেয়, আচ্ছা ঠিক আছে তোমার ছবিটা রেখে যাও আমি রাখবো, বা তারপরে সে যদি নিজে গ্যালারি বুক করলো, তারপরে সে এক্সিবিশন করতে পারলো, তারপরে লোকেদের ইনভাইট করলো, তারপরে লোকেরা এসে ছবি দেখলো। এখন কিন্তু ইন্টারনেটের দৌলতে মানুষ তার নিজের পেজে বিভিন্ন রকমের মানে ছবি বিক্রি প্রবণতা অনেকটাই বেড়ে গেছে, সেইখানে তার ছবি দেখাতে পারছে, এবং ফলে সেই যেরকম গ্লোবালি তার ছবিকে প্রদর্শন করতে পারছে, সারা পৃথিবীর মানুষজন বিভিন্ন লোকের ইয়াং জেনারেশনের ছবিও দেখতে পাচ্ছে এবং তার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারছে। ফলে মাঝখানে যে একটা মিডিয়া ছিল গ্যালারি, কলকাতায় বা ভারতবর্ষে বা বিভিন্ন জায়গায় যে একটা মিডিয়া ছিল গ্যালারি, যারা বেসিক্যালি আমি যেটাকে বলবো দালালি ব্যাপারটা, যে আমি এত % নেবো, তুমি, সেই জায়গাটা কমে গেছে। ফলে সে তার নিজের ছবি নিজে, এখন যেটা এসছে যে তার নিজেকে প্রমোট করতে হচ্ছে, সেই জায়গাটা এসে গেছে। ফলে এখন তাকে সোশ্যালি সেই ছবিটাও আঁকতে হচ্ছে তাকে, পাশাপাশি কিন্তু তারা নিজেরা
নিজেদেরকে এইভাবে প্রমোটিং করতে হচ্ছে, নিজের ঢাকটা নিজেকে পেটাতে হচ্ছে, ফলে সে মানুষ যে যত ভালোভাবে পেটাতে পারছে, মার্কেটিং তখনই পেছনে চলে আসছে, যে শব্দটা, ওই মার্কেটিংটা তখন চলে আসছে, ফলে কি হচ্ছে তখন খুব ভালো ছবি না হলেও মার্কেটিংয়ের জন্যও অনেক সময় অনেক ছবি বেরিয়ে যাচ্ছে। এখানে মার্কেটিংটাই প্রধান হয়ে উঠছে। তার মানে আপনি যেটা বলছেন যে মানে যারা ছবি আঁকতে চাইছেন বা ছবি আঁকেন, মানে তাদের জন্য একটা ভীষণ সুন্দর সামনের পৃথিবী রয়েছে, যেখানে ছবিগুলো তারা বিক্রিও করতে পারবেন এবং নিজেরাই করতে পারবেন, সেরকম কারুর হাত ধরে বা গ্যালারির মাধ্যমে গ্যালারির মাধ্যমে প্রমোট করতে হবে না। একদমই তাই। থ্যাংক ইউ প্রমোদ আজকে আসার জন্য। হ্যাঁ, এবং অসংখ্য ধন্যবাদ। আপনি শিল্প সম্বন্ধে এত কিছু বললেন যেগুলো কেউ জানতো না, বিশেষ করে ইউরোপে যেটা একটা ফ্যাক্টরির মতন হতো, মানে এই জিনিসগুলো সত্যিই কেউ জানতো না। এবং দুর্গাপুজো সম্বন্ধে যে আপনি যে ইনসাইটটা দিলেন, দ্যাট ইজ অ্যামেজিং। তো থ্যাংক ইউ আসবার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরও ধন্যবাদ। এই জমি আড্ডাতেও যে আমি নিমন্ত্রণ পেলাম এবং কিছুক্ষণ যে জমি আমরা আড্ডা দিলাম, আমি নিজেকে বাঙালি হিসেবে এবং জমি আড্ডা দেওয়ার মধ্যে যোগদান করতে পেরে খুব খুশি মনে করছি।